হাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর ভালো কিন্তু থাকতেই হবে, কেন কি তোমরা আমাদের পরিবারের সদস্য বলে কথা। তো আজও তোমাদেরকে আমি বলতে চলেছি আমাদের অরিন্দমদার ঘটনা। আমি এর আগের দিনের ঘটনায় কিন্তু তোমাদের জানিয়েছিলাম যে ওনার জীবনে আরও একটা ঘটনা আছে যেটা বেশ বড়, তাই আমি সেদিনকে কিন্তু ওটা ইনক্লুড করিনি। আর আগের দিনে যে ঘটনাটা পেয়েছিলে ওইটা কিন্তু অ্যাকচুয়ালি টুইসডের ভিডিও ছিল, ঠিক আছে, কিন্তু টুইসডেতে আমাদের এত কাজের চাপ ছিল যার কারণে ওই ভিডিওটা দেওয়াই যায়নি। আর মানে অ্যাকচুয়ালিও দেওয়া যেত কিন্তু অনেকটাই লেট হয়ে যেত, তাই জন্য আর ওই ঘটনাটা আপলোড করা হয়নি। তো যাই হোক, আজকে কিন্তু ওনারই জীবনের কিছু ঘটনা বলতে চলেছি, বেশ দারুণ, বেশ ভৌতিক হতে চলেছে। কিন্তু ঘটনাটা শুরু করার আগে আরও একটা কথা বলতে চাই, যদি তোমরা এখনও অবধি আমাদের এই ভিডিওটাকে লাইক না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে লাইক করে নাও। যদি এখনও অবধি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। আর তোমাদের প্রিয় মানুষের সাথে কিন্তু অবশ্যই ঘটনাগুলো শেয়ার করে দিও। তো চলো এবার তাড়াতাড়ি করে আমরা ঘটনার দিকে যাই। তো আমাদের অরিন্দমদা বলে আমাদের বাড়িতেই কিন্তু ভূত আছে। হ্যাঁ, আমরা যেখানে এখন থাকি, আমরা এখন যেই জায়গায় বাস করি সেই জায়গায় কিন্তু ভূত আছে। ভূত বলতে ওই বাড়িতে যে অরিন্দমদার পিসি ছিলেন তার নাকি আত্মা আছে বলেন যে আমরা অনেকবারই ফিল করেছি যে আমাদের বাড়িতে কোনো একটা নেগেটিভ এন্টিটি আছে। আমার মা, আমার ওয়াইফ, ঠিক আছে, আমার বাবা, আরও আমার বাড়ির অনেক পরিবারেই কিন্তু ফিল করেছে যে আমাদের বাড়ির মধ্যে কোনো একটা নেগেটিভ এন্টিটি আছে। আমি কিন্তু কখনো দেখিনি, তারা বলেছে যে তারা কিন্তু দেখেছেও সেই জিনিসটাকে, অনেকবারই লক্ষ্য করেছে যে কোনো একটা জিনিস মানে হঠাৎ ঘরের গেটের থেকে পার করতে, অনেকবার লক্ষ্য করেছে যে ঘরের কোনো একটা কোণে একজন কেউ দাঁড়িয়ে রয়েছে, কিন্তু যখন তার কাছে যায় তখন কিন্তু সেই জিনিসটা উধাও হয়ে যায়। তখন মনে হয় যে ওখানে কেউই দাঁড়িয়ে ছিল না। আর অরিন্দমদা বলে তার যে পিসি ছিলেন সে কিন্তু বিষ খেয়ে মারা গেছিলেন। এবার তার জীবনে এরকম কি হয়েছিল, কেন সে বিষ খেয়ে মারা গেছিলেন সেটা কিন্তু অরিন্দমদা জানে না, যার কারণে কিন্তু সে এই ঘটনাটা বলতে পারেনি যে কেন সে মারা গেছিলেন বিষ খেয়ে। কিন্তু বলে তার পিসি তাদের ওই বাড়িতে এখনো আছে। এবং এরকমও হয়েছে, অরিন্দমদা বলে একদিন আমি বাড়িতে এই রাত্রিবেলা গিয়ে আমাদের সেলুনের কাজ কমপ্লিট করে বাড়িতে গিয়ে ঢুকেছি, মুখ হাত পা ধুয়ে খেতে বসেছি। মনে হচ্ছে আমাদের ঘরের ছাদের উপর কাউর মানে পায়ের আওয়াজ। আমি বেশ খেতে খেতে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি যে কাউর একটা পায়ের আওয়াজ হচ্ছে, আর ঘরে সবাই মোটামুটি ঘুমিয়েই পড়েছে। কেন কি আমি সেলুনের কাজ করে রাত্রে বাড়ি যাই, বাড়িতে সবাই জানে, আর আমাদের বাড়িতে সবাই তাড়াতাড়ি খেয়ে এই 8:30 9টার মধ্যে খেয়ে শুয়ে পড়ে। তো তারা কিন্তু আমার জন্য খাওয়া দাবারটা বেড়ে রেখে শুয়ে পড়েন। তো মোটামুটি ঘরের সবাই ঘুমিয়ে পড়েছে, আমি একা বসে যখন খাচ্ছি ডাইনিং প্লেসে, তখন হঠাৎ আমি বুঝলাম যে ছাদের উপরে কারোর তো একটা আওয়াজ হচ্ছে। কিন্তু আমি ভাবছি খেতে খেতে যে এই সময়, এই রাত্রিবেলা কে রাত্রিবেলা হাঁটবে? আমাদের বাড়ির পরিবারের কেউই রাত্রেবেলা ছাদে যায় না। আর এখন ছাদে গেলেও বা কেউ মানে ডাইনিং প্লেসের কাছ থেকেই যেতে হবে, কেন কি আমাদের বাড়ির যে ডাইনিং প্লেসটা রয়েছে ওইটা কিন্তু এরকম একটা জায়গায় যেখান থেকে আমাদের ছাদে যাবার সিঁড়িটা কিন্তু শুরু হয়। তো যদি কেউ ছাদে যায় আমার সামনে থেকেই যাবে। আর নয়তো আমি যখন বাড়িতে আসলাম তখন কেউ তো অবভিয়াসলি যদি ছাদে থাকে সে নিচে নেমে আসবেই। তো কে ঘুরছে? তো আমি এইসব ভাবতে ভাবতে আমার খাবারটা শেষ হয়ে যায়। আমি উঠে থালাটা রেখে হাত ঠাত ধুয়ে কিন্তু আমি আমার ঘরে চলে যাই। আমার রুমে গিয়ে আমি ভাবলাম যে ও যে হবে হবে, যদি কেউ থাকেও বা সে তার মতো এসে কিন্তু তার রুমে শুয়ে পড়বে। আর আমাদের পরিবারটা একটু বলতে গেলে অনেকটা জয়েন্ট ফ্যামিলির মতো, অনেকজন থাকে সাথে। তো অতটা আমি গা করিনি। আমি যাই হোক শুয়ে একটুখানি মোবাইল চালাচ্ছি, একটু কাজের জিনিস দেখছি। হঠাৎ দেখলাম বেশ খানিকক্ষণ পর এক দাম করে আওয়াজ হলো, মনে হলো কেউ পড়ে গেল। যখন এরকম আওয়াজ হয় তখন আমার শটাং করে মাথায় আসলো যে কেউ আমাদের ছাদে ছিল না, সে কি পড়ে গেলেন? যেই দিক দিয়ে আওয়াজটা আসলো
সঙ্গে সঙ্গে আমি গেটটা খুলে দৌড়ে বাইরের দরজাটা খুলে আমি যখন বেরোই, আমার সাথে সাথে আমার মা, আমার ওয়াইফ, আরও কিছু পরিবারের মানুষ কিন্তু তাড়াতাড়ি করে বেরিয়ে আসে। তারাও কিন্তু ওই আওয়াজটা পায়। আমরা যখন বেরিয়ে গিয়ে দেখি যেই দিক দিয়ে আওয়াজটা এসছে, ওখানে দেখি একটা লোক, মানে খুব বয়স্কও নয়, আবার খুব ছোটও নয়, এই মাঝারি বয়সের একটা লোক যেটাকে বলা হয়, একজন পড়ে রয়েছে। তখন আমরা হঠাৎ সবাই অবাক হয়ে যাই যে এই লোকটা কোথা থেকে এসে পড়লো, হ্যাঁ, এটা আবার কে? তখন আমরা সবাই ওনাকে জিজ্ঞাসা করি যে, ও দাদা তুমি কি, কোথা থেকে আসলে? উনি দেখছি মানে এরকম কোমরে হাত দিয়ে পায়ে হাত দিয়ে এরকমভাবে শুয়ে রয়েছে, মানে লেগেছে। উনি কিন্তু অ্যাকচুয়ালি ছাদ দিয়ে পড়েছিল। তো বেশ ওরকম করছে। আমরা সবাই অবাক হয়ে দাঁড়িয়ে রয়েছি। ওনাকে জিজ্ঞাসা করলাম আমি যে, "আপনার কি লেগেছে ঠেগেছে নাকি? কি হলো দাদা? আপনি কি ছাদ দিয়ে পড়লেন নাকি?" ঠিক আছে? তখন যখন ওনাকে জিজ্ঞাসা করি তখন উনি বলে, "আমাদেরকে একটু জল দিন আমাকে তাড়াতাড়ি।" তো আমরা ওনাকে জল দিলাম। উনি জল খেলো। জল খেয়ে না কোমর ধরে বসে রয়েছে। তো বেশ আমরা খানিকক্ষণ মানে ১০ থেকে ১৫ মিনিট হয়ে গেছে উনার সামনে দাঁড়িয়ে রয়েছি। উনি কিছু বলতে পারছেন না। ব্যথায় শুধু কুকড়াচ্ছে আর এদিক ওদিক ঘুরছে। তো ওনাকে আমরা শুধু কিছু না জল দিলাম। জল ওনার যেখানে কোমরে লেগেছিল ওখানে একটুখানি জল দিয়ে দিলাম। ঠিক আছে? আমার বাড়ির কিছু পরিবার ফ্রিজ থেকে বরফ আনতে গেল। কিন্তু বরফ নিয়ে এখনো ফেরিনি। কেন কি আমাদের সত্যি কথা বলতে ফ্রিজে বরফ থাকে। কিন্তু এতটা বেশি জমে থাকে না, ওই বরফ তোলা বড় ঝামেলা। তো যাই হোক, আমি জানি এটা ভালো করে। তো তাই আমি চুপ করে দাঁড়িয়ে রয়েছি যে কতক্ষণে সে বরফ নিয়ে আসবে। তো বরফ যখন আমার বাড়ির পরিবার নিয়ে আসে তখন আমি বরফ নিয়ে কিন্তু বরফ লাগিয়ে দিই তাকে। তারপর সবকিছু হবার পর মোটামুটি ০.৫ ঘন্টা ওরকমভাবে কাটলো। তারপর কিন্তু ওনার ব্যথা একটুখানি কমেছে। ভাগ্য ভালো ওনার কোনো কোমর হাত পা ভাঙিনি। এটা খুবই ভাগ্যবান সে। তো যখন ওনার ব্যথা একটুখানি কন্ট্রোলে আসে, যখন উনি ভালোভাবে কথা বলতে পারেন, তখন কিন্তু আমরা সবাই ওনাকে জিজ্ঞাসা করি যে, "আপনি কি ছাদ দিয়ে পড়েছিলেন? আর কি হয়েছিল?" তখন কিন্তু উনি সোজা সাপটাভাবে সত্যি কথা বলেন যে, "আমি একজন চোর। আমি চুরি করতে এসেছিলাম। তো আমি ঘরে কারোর একজনের উপস্থিতি বুঝতে পারছিলাম যে জেগে আছে। আর ওইটা কিন্তু অরিন্দমদার কথাই বলা হচ্ছিল। তো তাই জন্য আমি ছাদের উপর চুপ করে বসেছিলাম। উনি কিন্তু সত্যি, সত্যি সব কথা বলে দেয় যে আমি ছাদে বসেছিলাম তাই জন্য। কিন্তু হঠাৎ দেখলাম একজন সাদা পোশাকে আবছা মতো ছাদের ওই কোণ থেকে আমার দিকে বড় বিকটভাবে আসছিলেন। যার পা মাটিতে ছিল না। মানে বলতে গেলে তাকে দেখে মনে হচ্ছিল সে হাওয়ায় উড়ছে। যখন আমি সেই জিনিসটা দেখি তখন আমি বেশ ভয় পেয়ে যাই। কিন্তু কিছুক্ষণ পর লক্ষ্য করলাম সেই জিনিসটা ধেয়ে আমার দিকেই আসছিল। আর বড় বিকট সাদা রঙের পোশাক পরেছিলেন আর একটা ছাবা মতো। মানে তার বলতে গেলে আরপার দেখা যাচ্ছে। এরকম ধরনের একটা জিনিস। যখন আমি ওটা বুঝতে পারি যে এটা কোনো খারাপ জিনিস, এটা একটা ভূত, তখন আমি ভয়তে কিন্তু ছাদ থেকে ঝাঁপ মারি। আর ছাদ দিয়ে ঝাঁপ মেরে আমি এখানে পড়ি। যখন এই কথাটা আমাদের পরিবারের সামনে বলে, তখন আমাদের পরিবারের কিছু মানুষজন তাকে বলেন যে, "আপনি কি কোনো রকম নেশা করে রয়েছেন? আপনি কি মানে মাথা আপনার ঠিক জায়গায় রয়েছে কি?" যখন এরকম বলে, তখন কিন্তু সে বলেন যে, "আমার মাথা একদমই ঠিক রয়েছে। আপনারা আমাকে দেখতে পারেন চেক করে যে আমি কোনো রকম নেশা করে রয়েছি কিনা। আমি একদম সত্যি কথা বলছি। যদি আপনাদের মিথ্যা কথা বলারই হতো তাহলে আমি কি চোর সেটাও কি বলতাম? তাহলে তো আমি বলতাম যে আপনাদের ছাদের উপর আমার ইচ্ছা ছিল আজকে থাকার। তাই জন্য আমি ছাদের উপর উঠেছিলাম। আমার যদি মিথ্যা কথারই বলা হতো, আপনাদের যা বললাম আমি সত্যি কথাই বললাম। আর আমি একটা চোর, আমি চুরি করতে এসেছিলাম এটাও সত্যি কথা।" কিন্তু ওই জিনিসটা দেখে আমি ভয়তে ঝাঁপ মারি উপর থেকে। যখন সকল পরিবার এই জিনিসটা শোনে তখন মাথায় হাত যে কি শুনছি। কিন্তু তখন আমার ওয়াইফ আর আমার মা কিন্তু এই জিনিসটার সাথে এগ্রি করে যে হ্যাঁ, তারাও কিন্তু অনেকবার অনেক কিছু ফিল করেছে, অনেক
এরকমই ধরনের জিনিস দেখেছে ঘরের মধ্যে। তখন কিন্তু সকল পরিবারই আবার বলতে শুরু করলো যে হ্যাঁ, আমাদেরও কিন্তু মনে হয়েছে যে আমাদের বাড়িতে কিছু একটা রয়েছে। তো যাই হোক, এইসব কথাবার্তা হতে হতে ওনাকে আমরা বরফ টরফ লাগিয়ে দিলাম, জল টল খাওয়ালাম, ওনাকে জিজ্ঞাসা করে নিলাম যে ওনার শরীর এখন সুস্থ আছে, ঠিক আছে কিনা। এইসব জিজ্ঞাসা করার পর কিন্তু আমরা কোনো রকম পুলিশের কাছে যাই না, কোনো রকম কিছু করি না, ওনাকে কিন্তু আমরা ছেড়ে দিই। আর ওনাকে শুধু একটাই কথা বলি যে আপনি যে চুরি করছেন, আপনার হাত পা সব ঠিকই রয়েছে, আপনি চেষ্টা করুন কোনো কাজ করা চুরি না করে। আমরা কিন্তু এটা বলে বুঝিয়ে কিন্তু আমরা ওনাকে ছেড়ে দিই। আমরা কোনো রকম আর পুলিশের দিকে বা কোনো রকম ওনাকে মারা ধরা এসব কিছু করিনি, ওনাকে ছেড়ে দিই আমরা। তো যাই হোক, এইটা তো হলো একটা ঘটনা যেটা আমাদের বাড়িতে চোর এসে দেখেছিলেন, আর একটা চোরের সাথে যা ঘটনা ঘটেছিলেন। তো এবার একটা ঘটনা বলি যেটা আমার সাথে ঘটে। তো এবার আমার একটা ঘটনা বলি। তো বেশ কিছু বছর আগে আমার সাথে এক অদ্ভুত ভৌতিক ঘটনা ঘটে। সেই ঘটনাটা হলো, আমি আমি বললাম আমার একটা রুম আছে যেটার মধ্যে আমি থাকি একা, আর রাত্রেবেলা প্রত্যেক দিনই আমি খাওয়া দাওয়া করার পর ওই রুমেই থাকি, ঠিক আছে। তো যাই হোক, একদিন আমাদের বাড়িতে আমাদের শালা যান, ঠিক আছে, শালা ঘুরতে গেছিলেন আমাদের বাড়িতে। আগের দিন তোমাদেরকে আমি ঘটনায় বলেছিলাম অরিন্দম দার শালার কথা, যে বাথরুম করতে যাবার ওখানে যে ঘটনা ঘটেছিল, সেই শালায় কিন্তু অরিন্দম দার ঘুরতে গেছিলেন তার বাড়িতে। তো যাই হোক, অরিন্দম দা বলে আমার শালা আমার বাড়িতে ঘুরতে আসেন। এবার আমার তো প্রত্যেক দিনেরই সেলুনের কাজ, মানে আমাদের পার্লারের কাজ। তো আমি পার্লারের কাজ শেষ করে সেম ওরকম রাত্রেবেলা বাড়ি যাই। বাড়িতে গিয়ে রাত্রেবেলা আমি যখন খেতে বসি তখন দেখি আমার সাথে খাবার আর একটা প্লেট রাখা। তখন আমি বুঝলাম যে আমার শালা কিন্তু খাবার খায়নি এখনো। আর সত্যি কথা বলতে আমার শালার সাথে আমার এতটাই বন্ধুত্ব, এতটাই ভাব, মানে আমি না খাবার খেলে ও খাবার খাবে না। আর ও কিন্তু বছরের মধ্যে 9 মাস আমারই বাড়িতে কাটায়, মানে ওর সাথে আমার একটা এরকম ভাব। তো যাই হোক, আমি খেতে বসলাম। তো আমি যখন ওর খাবার প্লেটটা দেখলাম তখন আমি জানি ওই খাইনি এখনো। আমি ওকে ডাকলাম, ও দেখলাম টুক করে লাফ মেরে আমার ঘর থেকে বেরোলো। কেন কি, আমার শালা কিন্তু আমার সাথেই শোয়, ঠিক আছে। তো দেখলাম ও টুক করে বেরোলো, টুক করে বেরিয়ে কিন্তু ও আমার সাথে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করে আমরা বেশ গল্প টল্প করলাম, সব কিছু করে আমরা দুজনে হাত হাত ধুয়ে একটুখানি বাইরে গিয়ে সিগারেট খেয়ে কিন্তু আমরা আবার আমাদের রুমে চলে যাই দুজনে। সেদিনকের মতো ঘুমিয়ে পড়ি। ঘুমানোর পর কিন্তু সকালবেলা ও ঘুমাচ্ছিল, আমাকে কাজে যেতে হবে। তো আমি কিন্তু বেরিয়ে কাজে চলে যাই। তো যখন আমি রাত্রেবেলা আসি বাড়ি, তখন দেখলাম যে আজকে কিন্তু আমাদের ডাইনিং টেবিলে একটাই থালা রাখা, সেটা হলো আমার। তার মানে আমার শালা কিন্তু খেয়ে নিয়েছে। তো যাই হোক, আমি আর ওকে ডাকলাম না। আমি ভাবলাম হয়তো ও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। তো আমি যাই হোক জামা প্যান্টটা ছেড়ে ফ্রেশ ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে কিন্তু আমি আমার রুমে যাই। আমার রুমে গিয়ে দেখলাম কিন্তু আমার শালা আমার সাথেই রুমে থাকে, কিন্তু সেদিন দেখলাম যে আমার রুমে কিন্তু শালা নেই। আমি বললাম এটা কি ব্যাপার হলো, আজকে ও আমার সাথে খেলেও না, আজকে রুমেও নেই, ও কি চলে গেছে? কিন্তু না, আমি তো জুতো দেখলাম ওর, যে ওর জুতো রাখা রয়েছে, তার মানে তো ও রয়েছে, হয়তো বাবার ঘরে শুয়ে পড়েছে। তো আমি এইসব মনে মনে ভাবলাম, ভাবতে ভাবতে কিন্তু আমি খাওয়া দাওয়া করে সবকিছু হয়ে গেছে, এবার শরীরটা ক্লান্ত লাগছে, আমি শুয়ে পড়ি। তো শুয়ে আমি বেশ খানিকক্ষণ মোবাইলটা চালিয়ে যখন চোখে হালকা হালকা ঘুম এসছে, আমি চোখটা বন্ধ করে মানে একদম অঘোর ঘুমে যাব, তখন আমি হঠাৎ বুঝতে পারলাম যে আমার গেটে কেউ নক করছে। আমি তখন ভাবলাম কি হলো, গেটে কে নক করছে, আমি থতমত খেয়ে উঠলাম। কেন কি, গেটে কেউ নক করলে না, কাঠের গেটে কেউ নক করলে ওই আওয়াজটা বেশ কিন্তু কানে লাগে। তো যখন আমি থতমত খেয়ে উঠি তখন আমি বললাম কে রে বাবা। আমি গিয়ে ঘরের গেটটা খুলি, গেটটা খুলতে দেখি আমার শালা। আমি বললাম আরে তুই কোথায় ছিলি এতক্ষণ ধরে? ও দেখলাম আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে কিছু বলল না। ও চুপ করে গিয়ে আমার খাটে আমার পাশে
শোবার জায়গাটায় শুয়ে পড়লো, যেখানে ও শোয়ে কিন্তু অ্যাকচুয়ালি। তো আমি ভাবলাম এই কী রে বাবা, অদ্ভুত ব্যাপার। তো যাই হোক, আমার তখন চোখে ঘুমের ঘোর। আমি বললাম ও যা হোক না কেন বাদ দাও, বলে আমি গেটটা বন্ধ করে কিন্তু আবার গিয়ে শুয়ে পড়লাম। আমি ওকে বললাম ফোন যদি চালাস তাহলে আস্তে চালাবি, আমার কিন্তু ঘুম পেয়েছে। আমি ওকে এটা বলে কিন্তু উল্টো পাশ ফিরে ঘুমিয়ে পড়ি। যাই হোক, ভালো কথা, আমি ঘুমিয়ে পড়ি, সারা রাতের কোনো অসুবিধা হয়নি, আমি ভালো মতো ঘুমাই। তো যখন আমি সকালবেলা উঠি তখন দেখি আমার শালা আমার পাশে নেই। তো আমি বললাম এটা কি ব্যাপার হলো, কোথায় গেল এত তাড়াতাড়ি? ও তো এত তাড়াতাড়ি ওটার ছেলে নয়। এবার যখন আমি বাইরে বেরোই উঠে আমার রুম থেকে, তখন আমি সবাইকে ডাকি বাড়ির, ঠিক আছে, যে মানে বাড়ির সবাইকে বলতে গেলে আমার মাকে আর আমার ওয়াইফকে ডাকি, এনে কি তারা একটু খাবার দাবার করে দেবে, খাবার দাবারটা খেয়ে আমি বেরিয়ে যাব। আর মা সকাল সকাল তাড়াতাড়ি উঠে যাওয়ার চেষ্টা করে, মা না উঠতে পারলে মা বলে আমাকে ডেকে দিতে, এনে কি তাহলে মা সকাল সকাল বাড়ির কাজগুলো নিপটে নেবে। আর ওয়াইফেরও সেম। তো যাই হোক, আমি যখন ওদেরকে ডাকি তখন দেখি পাশের রুম থেকে, ঠিক আছে, মানে যেটা আমার বাবার রুম ছিল, ওখান থেকে আমার শালা বেরোচ্ছে, ও উঠে গেছে। আমি তখন ওকে বললাম কি রে, তুই কখন গেলি ওই ঘরে? তখন ও বলে হ্যাঁ, কি বলছো গো, আমি ওই ঘরে কখন গেলাম মানে? আমি তো কালকে রাত্রে ওই ঘরেই ঘুমিয়েছি গো, শরীরটা এত খারাপ লাগছিল না কালকে, জানো না, ওই জন্য না আমি কালকে তাড়াতাড়ি তোমার সাথে খেতেও পারলাম না, আমি তাড়াতাড়ি করে খেয়ে ঘুমিয়ে পড়েছি গো। কালকে খুব ইচ্ছা ছিল তোমার সাথে বসে গল্প করতে করতে খাবার খাবো। আর ও সত্যি কথা বলতে ও বেশ আমার পার্লারের না ঘটনাগুলো শুনতে খুব পছন্দ করে, কেন কি আমাদের পার্লারে অনেক রকম কাস্টমার আসে, অনেক রকম ক্লায়েন্ট আসে, তো তো অনেক রকম বিভিন্ন বিভিন্ন রকমের ঘটনা ঘটে, অদ্ভুত অদ্ভুত। তো ওগুলো ওকে বেশ শোনাই, তো ও বেশ পছন্দ করে আমাদের পার্লারে যেগুলো ঘটে ওগুলো শুনতে। তো তাই ও বলছে যে দাদা তোমার সাথে কালকে আমি ঘটনাগুলো শুনতে পারলাম না, হ্যাঁ, কালকে বেশ শরীরটা আমার না খারাপ লাগছিল গো, তোমার সাথে খেতেও পারলাম না, ঘটনাগুলো শুনতে পারলাম না গো, আমি ওই জন্য শুয়ে পড়েছি, তুমি কিছু মনে করো না। আমি তখন অবাক হয়ে ওকে বলি যে তুই কালকে রাত্রেবেলা উঠিসনি? ও বলে না দাদা আমি তো উঠিনি গো, আমি তো বললাম না আমার শরীর খারাপ, তুমি আমার ঘরে গিয়ে দেখো, আমি তোমার প্যারাসিটামল আর কি একটা ওষুধের নাম বললো, আমার যেটা মনে পড়ছে না এখন, ও বললো আমি ওইটা খেয়ে শুয়েছি, আমার প্যাকেটও রাখা আছে, ঠিক আছে, তুমি গিয়ে দেখতে পারো যদি বিশ্বাস নয়। আরে তুই কি কথা বলছিস, তুই আমার ঘরে যদি কালকে না যাস তাহলে আমার সাথে কে শুলো রাত্রেবেলা গিয়ে? তখন ও আমাকে বলে কি বলছো দাদা, তুমি পাগল হয়ে গেছো? আর আমার মা আর আমার ওয়াইফ দুজনে হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে, আর আমার শালার মুখের দিকে তাকিয়ে রয়েছে, কেন কি ওদের দুজনের মাথায় কিছু ঢুকছে না, ওরা কিছুই বুঝতে পারছে না। আমি বলছি তুই কি বলছিস রে, তুই কালকে তোর ঘরে শুয়েছিলি? তখন হঠাৎ আমার মা আর আমার ওয়াইফ বলে যে হ্যাঁ, কালকে তো ও তোর বাবার ঘরে শুলো, ওর খুব শরীরটা খারাপ লাগছিল, ওকে ও সন্ধেবেলায় বাইরে থেকে গিয়ে ওষুধ নিয়ে এসে ও সন্ধেই খাবারটা খেয়ে কিন্তু শুয়ে পড়েছিল ওষুধ খেয়ে। আমি তখন মাকে আমার ওয়াইফকে আর ওকে বলি যে কালকে রাত্রেবেলায় আমি যখন খেয়ে দিয়ে শুতে যাই ঘরে, আমার হঠাৎ আমার যখন চোখটা একদম অঘরে লেগেছে, মানে অঘরে ঘুম হবে চোখটা লেগেছে সবে, তখন আমার গেটে নক করলো। আমি গেটটা খুললাম যখন, ও কি জিজ্ঞাসা করলাম যে কি রে তুই কোথায় ছিলি এতক্ষণ ধরে, কিছু বললো না, আমাকে একটা মুচকি হাসি দিয়ে গিয়ে শুয়ে পড়লো আমার পাশে। তারপর তো ও আমার পাশেই ঘুমালো। তখন আমার সারারও মাথা খারাপ, আমার ওয়াইফ আমার মা দুজনেরই মাথা খারাপ, তিনজন আমরা চারজন, চারজনেরই মাথা খারাপ হয়ে গেছে যে তাহলে যদি আমার শালা আমার বাবার যে ঘরটা ছিল রুমটা ছিল ওখানে শোয়ে, তাহলে আমার রুমে কে আসলো রাত্রেবেলা, ওটা কে এসে শুলো? আমার তো মাথা খারাপ, আমি তো মানে পাগলের মতো বিহেভ করছি তখন। আমি তখন একটাই কথা বলছি, যদি তুই আমার বাবার ঘরে শুস তাহলে আমার ঘরে এসে আমার পাশে কালকে কে শুলো রাত্রেবেলা? তো অবাক করা একটা জিনিস, সেদিনকে এরকমই মাথা খারাপ হয়, যার কারণে আমি আমাদের পার্লারে ফোন করি, ফোন করে কিন্তু আমি জানাই যে আজকে আমি পার্লারে আসবো না, যার কারণে এতটাই মাথা খারাপ হয়ে যায়। আর সত্যি কথা বলতে কিন্তু আমি যে অরিন্দমদার কথা বলছি সে কিন্তু ওই পার্লারের এখন মানে টপ আর্টিস্ট, ঠিক আছে, সে হলো হেড আর্টিস্ট বলতে গেলে। তো সে মানা করে দেয় পার্লারে আসার জন্য সেদিনকে।
তো পার্লার থেকে তো যাই হোক তাকে বলে ঠিক আছে কোনো ব্যাপার নয়, কিন্তু সেদিনকে অরিন্দমদা বলে যে আমার না মাথা খারাপ হয়ে গেছিল, আমি সারা দিন না শুধু পাগলের মতো এইটাই ভেবেছি যদি ও আমার বাবার রুমে ছিল, ওই ঘরে ছিল, তাহলে আমার ঘরে আমার পাশে সে কে ছিল। বেশ অবাক না? বেশ যেরকম ভৌতিক সেরকম অবাক করা কিন্তু অরিন্দমদার জীবনের ভৌতিক ঘটনা। তো এই ছিল আমাদের অরিন্দমদার ঘটনা। তোমাদের ঘটনাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো আর কোন পার্টটা সব থেকে বেশি ভয় লাগলো ওটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এবার তাড়াতাড়ি করে কিন্তু আমি তোমাদের কমেন্টের নামগুলো পড়ে নিই। তো আমাদের প্রথম কমেন্ট হলো সুজাতা দাস, তারপর হলো প্রদীপ দাস, টুক্কু সাবারবাল, রেশমি ভট্টাচারিয়া, অল্পনা ব্যানার্জি, নেহা মাইতি, বেনাশ্রী দে, টিনা আচারিয়া, রেশমি ভট্টাচার্য দিদিভাই আবারও কমেন্ট করেছেন, সুদীপ্তা ব্যানার্জি, রূপা দে, স্বপন রাউত, অভিরূপ সর্দার আর্টস, অ্যাঞ্জেলিনা সোরেন, আবারও একবার কমেন্ট করেছেন আমাদের অভিরূপ সর্দার আর্টস। আরও একটা কমেন্ট আছে, মানে পরপর দুবার কমেন্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ। তারপর হলো সামিমা সামরোস, সঙ্গীতা 9012, অভিরূপ সর্দার আর্টস আবারও একটা কমেন্ট করেছেন। তারপর হলো আমাদের মিতালি ভট্টাচার্য, অভিরূপ সর্দার আর্টস দাদাভাই আবারও কমেন্ট করেছেন। বাহ, খুব ভালো লাগলো, অনেক অনেক কমেন্ট করেছেন কিন্তু দাদাভাই। মৌ রয়, শ্রাবণী মুখার্জি, প্যান্থার গেমিং ওয়াইটি, অভিরূপ সর্দার আর্টস, বনানী কর্মকার, অভিরূপ সর্দার আর্টস দাদাভাইয়ের আরও কমেন্ট আছে, দুবার তিনবার অনেক অনেক কমেন্ট করেছে দাদাভাই, বাহ বেশ অনেক কমেন্ট দেখতে পারলাম। টুকু সাভারওয়াল আমাদের আবারও কমেন্ট করেছেন, হোয়াইট কিং 777, তারপর হলো আমাদের শান্তি লতা কোয়েল, তারপর হলো আমাদের আব্দুল হক দাদাভাই, তামিমা সামরোস, তারপর হলো আমাদের বরুণ মল্লিক দাদাভাইয়ের কমেন্ট কিন্তু অনেকদিন পর দেখতে পারলাম আমরা। তারপর হলো আমাদের শান্তি লতা কোয়েল দিদিভাইয়ের আবারও কমেন্ট দেখতে পারলাম, রমা কর্মকার, শুভঙ্কর ঘরাই, অভিরূপ সর্দার আর্টস দাদাভাইয়ের আরও একটা দুটো তিনটে কমেন্ট রয়েছে, বাহ। তো আমাদের অভিরূপ সর্দার দাদাভাইয়ের কিন্তু লাস্ট কমেন্ট ছিল। তো তোমরা অনেকেই অনেক 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 ভালোবাসা ভরা কমেন্ট করেছো, তোমাদের কমেন্ট আমার পড়তে বেশ দারুণ লাগে, তোমরা এমনই ভালোবাসা ভরা কমেন্ট করতে থাকো। ঘটনাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে থেকো, আর আমাদের চ্যানেলটাকে কিন্তু ভালোবেসে সাবস্ক্রাইব করে নিও। তো আবার দেখা হবে আগামীকাল ঠিক 3টের সময়। আজকের জন্য এই অবধি রাখলাম, বাই।